করতেছেন? তো ঢাকাতে। হ্যাঁ, ঢাকাতে ম্যাক্সিমামই মার্কেটার করছে। ওকে। তো আজকে মূলত আমাদের ঈদের আগে মানে শেষ লাইভ ক্লাস। আমরা অনেক রেকর্ডেড ক্লাস দিব আর কি, কারণ অনেকে ম্যাক্সিমাম সময় আসলে কেনাকাটায় ব্যস্ত থাকবে, বাসায় জার্নিতে থাকবে। এই সময়টা একটু পড়াশোনা কম হবে সবার। তারপরে আমি রেকর্ডেড ক্লাসগুলো দিব আপনাদের, যাদের মানে বেশি আগ্রহ তারা রেকর্ডেড গুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, কোশ্চেন থাকলে জি করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা আমাদের আজকের ওএস ক্লাস 3, আমরা গত সেকেন্ড ক্লাস যেটা ছিল সেটাতে কি ছিল বলেন তো আমাদের? এফসিএফএস ছিল মেবি। স্যার, শিডিউল ছিল আর কি, শিডিউলিং। শিডিউলিং অ্যালগরিদম নিয়ে আমরা আহ, কাজ করেছি আর কি, শিডিউলিং নিয়ে কাজ পড়াশোনা করেছি, তাই না? তো এর মাঝখানে আমরা একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে এফসিএফএস। এটা শিখেছি তাই না? এটার ফুল মিনিং কি ছিল বলেন তো? নন প্রিমিটিভ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ফার্স্ট কাম ফার্স্ট ফার্স্ট সার্ভ। সার্ভ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এইটা ছিল আর কি। অর্থাৎ যে প্রসেসটা প্রথমে আসে সেইটা আগে এক্সিকিউট হয় আর কি, সিপিইউ তাকে আগে সময় দেয়। তো এটা আমাদের হচ্ছে মেইনলি ছিল, তাই না? তো এখন জি মানে স্যার। এইটাতে আসলে এক্সিকিউশন হয় কিভাবে? এক্সিকিউশনটা হয় হচ্ছে অ্যারাইভাল অর্ডার অনুযায়ী। যদি প্রসেসটা আসে এইভাবে, P1, P2, P3, P4, তাহলে এক্সিকিউশন অর্ডার এইভাবেই হবে আর কি। P1 যেটা আগে আসে সেটা আগে হবে, তারপর P2, P3, P4। ঠিক আছে? কিন্তু এইটাতে আবার হচ্ছে একটা উম, সমস্যা আছে। এইটার সমস্যাকে বলা হয় হচ্ছে কনভয় ইফেক্ট। কনভয় ইফেক্ট। এটা কি জিনিস আবার? এটা হচ্ছে যে যখন একটা বড় প্রসেস আসে তাহলে ছোট প্রসেসগুলোকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। ঠিক আছে? ধরেন একটা বড় প্রসেস অনেক সময় নিল, তো ছোট প্রসেস পড়ে আছে একটা কোণে, তো সেইটা মানে তার কাছে আসতে অনেক সময় লাগে। এটা একটা অসুবিধা, এটাকে বলা হচ্ছে কনভয় ইফেক্ট। ওকে। এতে আসলে কি হয়, এটা ওয়েটিং ওয়েটিং টাইমটা বেড়ে যায়। তো এইটাতে কি হয়, এই এফসিএফএস এ একটা অসুবিধা হচ্ছে কি, ওই কনভয় ইফেক্ট এর জন্য কি হয়, ওয়েটিং টাইমটা, এমসিকিউ কিন্তু ওয়েটিং টাইম বেড়ে যায়। ওকে। জি স্যার। জি স্যার, আগে কারেন্ট বিল দিলে স্যার একজনে 5-6টা দিত, আর আমরা একটা নিয়ে বসে থাকতাম, অনেক টাইম লাগতো। হ্যাঁ, এই তো সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছেন। কনভেনশন। কনভয় ইফেক্ট দেখছেন? আপনাদের তো ভালো ব্রেন, মাশাল্লাহ। আচ্ছা, এইবার হচ্ছে তাহলে এখানে আরেকটা জিনিস হয়ে যায় যখন এরকম হয়ে যায়, তখন সিপিইউ টাইমটা আসলে, সিপিইউ এফিসিয়েন্সিটা আসলে কমে যায়। সিপিইউ এফিসিয়েন্সিটা আসলে কমে যায়। ঠিক আছে? ওকে। তাহলে এই দুইটা আসলে, এই তিনটা আসলে মানে মেইনলি এমসিকিউ আসতে পারে। তো আহ, এই দুইটা থেকে বেশিরভাগ আসার সম্ভাবনা, কনভয় ইফেক্ট কোথায় হয়, ওয়েটিং টাইম বেড়ে যায় কোনটাতে, এটা কিন্তু আসতে পারে। তো আমরা এটা আসলে গতদিন আলোচনা করছি এফসিএফএস। তো আজকে মূলত আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে কি করা যায় বলেন? আরো অ্যালগোরিদম পড়ছেন না? কি কি ছিল? জি স্যার। এফজিএফ। আর আর এসএফ স্যার, রাউন্ড রবিন, প্রায়োরিটি শিডিউলিং, এস জে এফ। এফ। জি ওকে। স্যার। তাহলে প্রথমে আমরা এটা পড়ি, তাই না? এসজেএফটা কি? শর্ট জব, কি শর্টেজ? জব জব ফাস্ট। ফাস্ট। এখান থেকেই কিন্তু একটা জিনিস কি বোঝা যাচ্ছে, তাই না? শর্টেজ, শর্টেজ জব ফার্স্ট। জি স্যার, হ্যাঁ। কি বুঝতে পারছেন এখান থেকে বলেন তো? শর্ট জব ফাস্ট মানে সবচেয়ে ছোট কাজ যেটা সেটা আগে করবে স্যার, এরকম। হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে এটা কিন্তু হতেই পারে, তাই না? এখন ধরেন যে একটা এক্সাম্পল যদি আমরা দেই, ধরলাম একটা প্রিন্টারের কাছে, ধরেন একটা প্রিন্টার প্রিন্ট করবে। প্রিন্টার কি করবে? প্রিন্ট করবে।
তো তার কাছে প্রসেস গেল একটা P1, P2, P3, P4। P1 ধরেন যে হচ্ছে 20 পেজ, P2 10 পেজ, P3 হচ্ছে 3 পেজ, P4টা হচ্ছে 1 পেজ। এখন এই শর্টেজ জব ফার্স্ট অনুযায়ী কোনটা কোনটা আগে এক্সিকিউট হবে বলেন তো? স্যার 1 পেজ। 1 পেজ কোনটা? 1 পেজ। এক পেজ যেটা সেটা সেটা স্যার, মানে P4। P4। তাহলে সর্বপ্রথম কোনটা হবে এখানে বলেন তো? P4, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা এটা পড়ছিলাম শর্টেজ জব ফার্স্ট। তো শর্টেজ জব ফার্স্টের এই এসজেএফটা হচ্ছে যে এটা নন প্রিএমটিভ, তাই না? জি স্যার। প্রিএমটিভ অ্যালগরিদম। তো নন প্রিএমটিভ মানে কি বলেন? নন প্রিএমটিভ মানে কি ভুলে গেছেন? প্রিএমটিভ মানে আটকানো। ভুলে গেলে তো হবে না। নন প্রিএমটিভ মানে হচ্ছে যখন একটা এক্সিকিউশন শুরু হয় কোনো প্রসেসের, তখন ওই প্রসেস শেষ না হওয়া পর্যন্ত অন্য প্রসেস আসতে পারে না। এটা হচ্ছে নন প্রিএমটিভ। আর প্রিএমটিভে কি মানে ইন্টারাপ্ট করে আরেকজনকে নেওয়া যায়। ভুলে গেছেন? আচ্ছা, এখন এইটার এইটার কিন্তু মানে এসজেএফ এর প্রিএমটিভটার নাম কি বলেন তো? স্যার TRSP মনে হয় এরকম একটা পড়ছিলাম। SRTF। SRTF। এটা পড়েন, শর্টেস্ট রিমেইনিং টাইম ফার্স্ট। টাইম ফাস্ট, হ্যাঁ। শর্টেস্ট রিমেইনিং টাইম ফাস্ট। ফার্স্ট। তো এটা আমরা আজকে শিখবো না। আমরা যেহেতু নন প্রিএমটিভ গুলো আগে পড়ছি, মানে সেগুলো আমরা আগে শেষ করবো। তাহলে আমরা শর্টেজ অফ ফার্স্ট নিয়ে আলোচনা করছিলাম। তো এখন এইটা নিয়ে আমরা একটু আলোচনা করি আবার। তাহলে এসজেএফটা হচ্ছে কি? শর্টেস্ট জব ফার্স্ট। এটা অর্থাৎ যে প্রসেসটা হচ্ছে সবচেয়ে কম, মানে যদি অ্যালগোরিদমের ভাষায় বলা যায় তাহলে হচ্ছে যে প্রসেসের সিপিইউ ব্রাশ টাইম কম, সিপিইউ এর ব্রাশ টাইম কম, সেই প্রসেসটা আগে এক্সিকিউট হবে। ঠিক আছে? তো কি কম বলেন তো? বাস টাইম। ব্রাশ টাইম কম। ব্রাশ টাইমটা কি? ব্রাশ টাইমটা হচ্ছে যে কাজটা হচ্ছে শেষ হতে মানে কম সময় লাগে। হ্যাঁ, যত মানে যে সময়টা লাগে সেটা হচ্ছে যে কাজ শেষ হতে যে সময় লাগে সেটা হচ্ছে বাস টাইম। আর এই বাস টাইম কম মানে কি? যে কাজটা শেষ হতে কম সময় লাগবে সেটা আগে করবে। কোথায়? এসজেএফ এ। ঠিক আছে? আর জি স্যার। যে এক্সাম্পলটা আমরা দিলাম সেটা তো বুঝতে পারছেন যে একটা প্রিন্টারে যেটা আছে। তাহলে প্রিন্টারের এক্সাম্পলে যদি আমরা আবার একটু যাই, তাহলে আমাদের এটা অর্ডারটা কি হবে? অর্ডারটা হবে হচ্ছে আগে P4 এ কাজ করবে, তারপরে হচ্ছে P3, তারপরে P2, তারপরে P1, তাই না? এইভাবে এই সিকোয়েন্সে কাজ করবে না? এই সিকোয়েন্সে কিন্তু কাজ করবে। ওকে, আচ্ছা। জি। এইবার এবার তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন আহ, গত দিন যেরকম এক্সাম্পল আমরা একটা দেখলাম, এরকম একটা এক্সাম্পল দেখি, তাহলে ভালো হবে আর কি। প্রথমে কি থাকে? প্রসেস, তারপরে ধরেন অ্যারাইভাল টাইম, তারপরে কি থাকে? বাস টাইম। ওকে, এখন আমার কাছে ধরেন 4টা প্রসেস আছে, P1, P2, P3, P4। আচ্ছা, বেশি লাগালাগি হয়ে গেল, এটা বুঝে নিন। তার P1টা আমরা একটা দেই, ধরেন এটা 0, এটা সবার আগে আসছে। তারপরে 2, তারপরে 4, 5, ইচ্ছা মতো আপনার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে ধরেন এইটার বাস টাইম ধরলাম লাগছে হচ্ছে 7 সেকেন্ড,
এইটা ধরলাম 4 সেকেন্ড, 1 সেকেন্ড, এটা 4 সেকেন্ড ধরলাম, এরকম। ওকে, তাহলে এখন এখান থেকে আমাকে বের করতে হবে হচ্ছে যে প্রথমে গ্যান্ট চার্টটা বের করতে হবে। গ্যান্ট চার্টটা বের করতে হবে। 2 নাম্বার হচ্ছে, আচ্ছা আমি একটু সোজা করে লিখি, বাঁকা করে লেখা হচ্ছে। 2 নাম্বার হচ্ছে অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করতে হবে আমাদের, ভিজি ওয়েটিং টাইম। আচ্ছা, তারপরে আর একটা লাগবে হচ্ছে এফএম স্যার, টার্ন অ্যারাউন্ড টাইম। তার আগে কমপ্লিশন টাইম আমরা বের করি। জি স্যার, কমপ্লিশন, হ্যাঁ। এভিজে অ্যাভারেজ কমপ্লিশন টাইম। আচ্ছা, তারপরে আমরা বের করব হচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। জি স্যার। আচ্ছা, এইগুলো এইগুলোই আসলে পরীক্ষায় সাধারণত আসে। তাহলে আমরা আগে একটু একটা চার্ট আঁকাই নিই, ওকে? তো এইটা যেন আমরা দ্রুত বের করতে পারি, এই জন্য আমাদের একটা চার্ট আমরা আঁকাই নিই। আচ্ছা, প্রথমে আমাদের তো 3টা থাকবেই, এই 3টা আমরা বসাবো, তারপরে আমাদের আরো 3টা বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমাদের কি থাকবে, প্রসেস, তারপরে অ্যারাইভালটা আমি শর্ট করে লিখলাম। আপনার পরীক্ষার খাতা যেন কখনো শর্ট করে লিখবেন না, যদি এটা লিখিত বেস কখনো আসে। বাস টাইম, তারপরে ওয়েটিং টাইম, কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি আছে, আমরা 4টা ঘর যদি আঁকাই তাহলে একটু সুন্দর হয়, না হলে অনেক সময় উল্টাপাল্টা হয়ে যেতে পারে। আচ্ছা, P1, P2, P3, P4। আচ্ছা, এটা কত, 0, 2, 4, 5, তারপরে 7, 4, 1, 4। ওকে, তো এইটা মূলত আছে। এখান থেকে আমরা আগে একটা গ্র্যান্ড চার্টটা আঁকাই দিই আমাদের, তারপরে আমরা গ্র্যান্ড চার্ট দেখে দেখে কাজ করব আসলে। আচ্ছা, দেখেন তো প্রথমে অ্যারাইভেল টাইম 0 আছে না, এখানে আমাদের 0তে আসছে কোনটা, P1, তাই না? আসছে তো, ওকে। আচ্ছা, এরপরে আসলে আমাকে প্রথমে যেহেতু এটা আসছে, এখানে এখানে তো আমার বাস টাইম চেক করার স্কোপ নাই, প্রথমে আসছে যেটা সেটাকে আমরা নিয়ে আসব। এইবার দেখেন, এইবার P1 আসার পরে বাস টাইম সবচেয়ে কম কার বলেন তো, স্যার P3 স্যার। P3। তাহলে আমাকে P3 এক্সিকিউশন করতে হবে, ঠিক আছে? এখন আমি যদি P3 এক্সিকিউশন করতে চাই, P1 শেষ হতে কতক্ষণ লাগছে বলেন তো, P1 শেষ হতে কতক্ষণ লাগছে, 7 সেকেন্ড। তো 7 সেকেন্ড সেকেন্ড শেষ না হওয়ার আগে তো আর শুরু করতে পারছে না, তাই না? তাহলে সাত না স্যার। সেকেন্ডে কোনটা শুরু করলো, P3টা। ওকে, এখন P3টা কতক্ষণ চলবে, 1 সেকেন্ড চলবে, তাহলে জি এটা স্যার। কত সেকেন্ড হবে, 8 সেকেন্ড। 8, আর কমপ্লিশন টাইম হবে স্যার 8। জি 8, স্যার। আচ্ছা, ওকে। এরপরে 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 কোনটা কোনটা হবে বলেন তো, দুইটা আছে, স্যার একটা P2 আর স্যার হচ্ছে P2 হবে স্যার। P4। P2 স্যার। হ্যাঁ, P2 হবে, কারণ সিকোয়েন্স অনুযায়ী আমরা এটা নিব। জি স্যার, ওকে, অর্ডার অনুযায়ী স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে P2 নিলাম। আচ্ছা, এখন P2 যে আছে, P2 কত, 4। তাহলে কত হবে এখানে বলেন তো, স্যার 8 4 12 স্যার। 8 4 12 হবে, তাই না? তারপরে আমার কত জি। আছে, তারপরে স্যার P4 স্যার। P4। আমার P2 শেষ, তাই না? এখন এখন কি করব আমরা, আমার আর কোনটা কোনটা বাদ আছে, P4। তাহলে আবার P4 কত সেকেন্ড লাগছে, 4 সেকেন্ড। তাহলে আমার P4 শেষ হতে লাগবে কত সেকেন্ড, 16, তাই না? এখানে আমি একটু আমাদের একটু মুছে দিই আমরা। স্যার, বলো। হ্যালো স্যার। স্যার আমার আজকে ভার্সিটির ক্লাস আছে তো স্যার, স্যার সেজন্য লিভ নিই স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আচ্ছা স্যার। এখন এইটা হচ্ছে কি,
আমাদের P4 পর্যন্ত ক্লিয়ার তাহলে আপনার সবাই? জি স্যার। কারো কোনো প্রবলেম নাই তো এটা বুঝতে? আচ্ছা, এবার দেখেন আপনার, এইবার যদি আমি চিন্তা করি ওয়েটিং টাইমটা আমরা বের করব। আচ্ছা, P1 কি কোনো ওয়েট করছে? ওয়েট তো করে না নাই। স্যার, সে তো শুরু করছে, শুরু করে কোনো ওয়ার্কিং নেই। তাহলে এ হচ্ছে জিরো, ঠিক আছে, এর ওয়েটিং টাইম কোন জিরো। এখন কোনটা আসে? P2। P2 কতক্ষণ ওয়েট করছে বলেন তো? P2 হচ্ছে P2 কত, 4 সেকেন্ড, তাই না? মানে P2 হচ্ছে সময় লাগছে কত, আচ্ছা, P2 আসছে কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। হ্যাঁ, 2 সেকেন্ডের সময় পৌঁছাইছে আর কি। কিন্তু এখানে এখানে কখন শুরু করছে? 8 সেকেন্ডে। 8 সেকেন্ডে। তাহলে ওয়েট করা লাগছে কতক্ষণ? 6। 6 সেকেন্ড, ঠিক আছে। তারপরে আচ্ছা, তারপরে হচ্ছে P3, চিন্তা করেন P3 কয় সেকেন্ডে আসছে? 4 সেকেন্ডে আসছে, কিন্তু এখানে শুরু করছে কয় সেকেন্ডে? 7 সেকেন্ড। 7 সেকেন্ডে। তাহলে কত সেকেন্ড ওয়েট করছে? 3 সেকেন্ড, তাই না? এইবার দেখেন হচ্ছে কোনটা আছে? P4 আসছে কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে, কিন্তু শুরু করছে কয়টায়, কয় সেকেন্ডে? 12 সেকেন্ডে। 12। তাহলে এটা ওয়েট করছে কতক্ষণ? 7 সেকেন্ড, তাই না? আচ্ছা, এবার কমপ্লিশন টাইমটা চিন্তা করেন। তো কমপ্লিশন টাইমটা হচ্ছে যে এইটাই মূলত আর কি, এই টাইপটা। তো P1 আসলে কত সেকেন্ডে শেষ করছে? 7 সেকেন্ডে। P2টা কত সেকেন্ডে শেষ করছে বলেন তো? 12 সেকেন্ডে। P3টা কত সেকেন্ডে শেষ করছে? 8 সেকেন্ডে, তাই না? আর P4টা কত সেকেন্ডে শেষ করছে? 16 সেকেন্ডে। এটুকু কি ক্লিয়ার? বলেন, ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে? হ্যাঁ না কেউ কিছু বলে না? স্যার আর একটা স্টেপ বুঝালে ক্লিয়ার হয়ে যাবে স্যার, একটু একটু। কোনটা বলেন, কোনটা বুঝাবো? ওয়েটিং টাইম না কমপ্লিশন টাইম? স্যার কমপ্লিশন টাইমটাই তো কি গ্র্যান্ড চারটে মূলত। জ্ঞান চারটা আবার বুঝাবো? আচ্ছা, ধরেন জ্ঞান চারটা আবার আঁকাই, এখান থেকে আমরা আঁকাবো। জি স্যার। এই যে এইটা আছে না, এখান থেকে আমরা আঁকাবো। এখন ধরেন, আচ্ছা এই দেখা যাবে না, আচ্ছা আমি ছোট করে ফেলি একটু, এই জায়গাটাতে আঁকাই। ওকে, ধরেন এটা P1, শুরুতে আসছে কোনটা? P1, তাই না? জি P1, স্যার। আমি P1 নিলাম। আচ্ছা, এইবার ধরেন যে এখন আসলে এই বাস টাইম চিন্তা করার সময় নেই, প্রথমে প্রসেস না আসার আগে কখনো বাস টাইম চিন্তা করার সুযোগ নাই। তো এখন প্রসেস যেহেতু আসছে, তার মানে হচ্ছে এখন কাজ শুরু হয়েছে। এখন এরপরে কোনটা, কোনটা কাজ করবে বলেন তো? P1 শুরু করছে 0 সেকেন্ডে, শেষ করছে কতক্ষণ লাগছে এর? 7 সেকেন্ড লাগছে না? 7 সেকেন্ড। হ্যাঁ, এটা জি শেষ স্যার। হলো। এইবার আমি চিন্তা করব হচ্ছে আহ, কোনটা, এই যে বাস টাইমটা চিন্তা করবো আমরা, এটা যেহেতু শর্টেজ অফ ফার্স্ট। এখন কোনটা আছে? 1। তাহলে 1 কোনটা? P3। তাহলে জি আগে কোনটা হবে? P3 হবে, তাই না? জি স্যার। এখন P3 হয়, P3 কত সেকেন্ড কাজ করছে? 1 সেকেন্ড। এক তাহলে সেকেন্ড। 7-এর সাথে 1 যোগ করলে কত হয়? 8 হবে। আচ্ছা, জি স্যার। এবার এবার কোনটা কাজ করবো বলেন তো? 4 আছে, P2 আছে, P4 আছে, দুইটাই 4। তাহলে যখন সেম জিনিস হবে তখন সিকোয়েন্স অনুযায়ী কাজ করবেন, কোনটা সিরিয়ালে কোনটা আগে আছে। তো যেহেতু P2 আগে আছে, তাহলে P2 আমরা নিয়ে কাজ করব। তাহলে P2 কতক্ষণ লাগছে বলেন তো? 60 সেকেন্ড। 4 সেকেন্ড, তাই না? তাহলে 4 সেকেন্ড, তাহলে 8-এর সাথে 4 যোগ করলে কত হয়? 12। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? আরেকটা বাজ আছে হচ্ছে P4। P4। তাহলে P4 আমরা এখন এটা নিব। 12 সেকেন্ডে P4 শুরু করছে, এটা শেষ করছে কত? এটাও 4 সেকেন্ড লাগছে, তাই না? 4 সেকেন্ড লাগছে। বাস টাইম মানে হচ্ছে কতক্ষণ সে কাজ করছে। তো এটা 4 সেকেন্ড লাগছে, তাহলে 12 আর 4-এ 16। ঠিক আছে, জি এটা স্যার। এখন ক্লিয়ার। জি এখন স্যার। এইটা থেকে আমরা এই চারটা বানাচ্ছি। ঠিক আছে, ওয়েটিং টাইমটা কত?
এখানে জিরো কেন হলো বলেন? জিরো হলো স্যার কারণ ওটা প্রথমে এ শুরু কোনো করছে। ওয়েট করে নাই। তারপরে কত P2 আছে না, এখন এখানে আগে P3 আছে, এই জন্য হয়তো মানে একটু উল্টাপাল্টা হতে পারে। তো আমরা P2 সিরিয়ালি কাজ করি। P2 কত? P2 হচ্ছে এখানে দেখেন, P2 হচ্ছে এখানে কত আছে, 8 শুরু করছে না, কিন্তু সে আসছে কততে? অ্যারাইভাল টাইম মানে কি, পৌঁছেছে কয়টায়? জিরোতে, সরি টুতে, 2 সেকেন্ডে। তাহলে সে ওয়েট করছে কতক্ষণ? 6 সেকেন্ড না? এই 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়। আচ্ছা, তারপরে আছে হচ্ছে P3। এখন P3, P3 হচ্ছে কোনটা? এটা P3 দেখেন স্টার্ট করছে কততে? 7 সেকেন্ডে, কিন্তু ও আসছে কততে? চারে অপেক্ষা করছে 4 মিনিট। তো চারে চারে আসছে, তাহলে অপেক্ষা করছে কয় মিনিট? 3। 4 সেকেন্ড। 4 সেকেন্ড তো আসছে, তাহলে অপেক্ষা করছে 3 সেকেন্ড, তাই না? জি স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা আছে কি, P4। P4 শুরু করছে তাহলে কখন? 12তে, কিন্তু আসছে কততে? 5-এ, 5 সেকেন্ডে। তাহলে কতক্ষণ ওয়েট করছে? এখানে 12 থেকে 5 বাদ দেন, তাহলে 7 সেকেন্ড হয় না? জি স্যার। আচ্ছা, এবার কমপ্লিশন টাইম আমরা চিন্তা করি। কমপ্লিশন টাইমটা কি? কমপ্লিশন টাইম হচ্ছে কখন কমপ্লিট করছে। P1 কখন কমপ্লিট করছে বলেন তো? 7 সেকেন্ডে করছে না? P2 কমপ্লিট করছে কত? 8 সেকেন্ডে করছে না? এই যে সরি, P3 8 সেকেন্ডে করছে। আর P2 কত সেকেন্ডে করছে? 12 সেকেন্ডে। এই যে এটা। তারপরে P4 কত সেকেন্ডে কাজ করছে, কমপ্লিট করছে? 16 সেকেন্ডে। ওকে, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি? আমি সহজ একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে বাস টাইম এবং ওয়েটিং টাইমের যোগফল। বাস টাইম, ওয়েটিং টাইমের কি যোগফল, এই দুটো আপনি যদি যোগ করেন, তাহলে কি হবে? তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম পাওয়া যাবে। তো 7 আর এটা কত হয়? 7ই হয়, তাই না? তারপর 6 4 কত হয়? 10। আর 3 আর 1 4, 4 7 4 11। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমাদের অ্যাভারেজটা কি হবে? গ্র্যান্ড চার্ট আমরা বের করলাম। অ্যাভারেজ ওয়েটিং টাইমটা কি হবে তাহলে? তাহলে ওয়েটিং টাইম কত? হিসাব করি, 6 দিনে 9, 9 আর 4 সাথে কত হয়? 16। 16 দিয়ে 4 ভাগ করলে কত? 4 হয়, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে কমপ্লিশন টাইম, এটা অ্যাভারেজ কত? 16, 20, 27, 37, না 40, 16 12 বারো 8 20, 37 স্যার 41। 12 8 20, 20 আর 16 কত হয়? 36। 36-এর সাথে কত? 43। স্যার। 43-কে আমরা 4 দিয়ে ভাগ দিব, তাই না? কত হয় দেখি, ক্যালকুলেটর বের করি। সেভেন, 10.75। 11, 40, 43, 10-এর চেয়ে বেশি। হ্যাঁ, 10-এর চেয়ে তো বেশি অবশ্যই। আমি বের করছি ক্যালকুলেটরটা। এটা 10.75 এরকম টাইপ হবে। 43/4, হ্যাঁ 10.75। এটা হচ্ছে 10.75। আচ্ছা, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম এভারেজ কত হবে এটা? এটা 17, হবে 20, 17 আর 4 20, 15, 25। 25 আর সাথে কত হয়? 32, তাই না? 25-এর সাথে 32, 32/4, তাহলে হয় হচ্ছে 8। তাহলে এটার রেজাল্ট কত হবে? 8। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। জি স্যার, এখন ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে এটা আপনারা অবশ্যই এর নোট করবেন, হ্যাঁ। এটা অনেক সময় যদি এমসিকিউ ভিত্তিক এটা লিখিততে যদি আসে, তাহলে আপনারা লিখিততেও পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ও এখানে আরেকটা জিনিস আছে, যদি অ্যারাইভেল টাইম না দেওয়া থাকতো, সরি, ধরেন এখানে অ্যারাইভেল টাইম দেওয়া নেই, পরীক্ষার খাতায় অনেক সময় অ্যারাইভেল টাইম দেওয়া থাকে না, ঠিক আছে? তাহলে কি হবে? ধরেন আমি এই জিনিসটা মুছে দেই। এই জায়গাটাতে যদি অ্যারাইভেল টাইমটা দেওয়া না থাকে, তাহলে কি হবে? অ্যারাইভেল টাইমটা নাই, তাহলে কি হবে বলেন তো? যদি কখনো অ্যারাইভেল টাইম দেওয়া না থাকে, তাহলে
তাহলে এটা হচ্ছে সবগুলোই শুরুতে আসছে, মানে রেডি কিউতে আসছে কখন, সবগুলোই জিরোতে আসছে, অ্যারাইভাল টাইম সবগুলোরই কি জিরো। সেক্ষেত্রে কোনটা আগে হবে, সবগুলোর যখন জিরো হবে তখন সরাসরি বাস টাইম চিন্তা করে কাজ করবেন। ঠিক আছে, এখন তাহলে যদি এরকম হয় যে এইটা কি অ্যারাইভাল টাইম নাই, আচ্ছা সাউন্ড আসছে কার ওখান থেকে, মনিরুজ্জামান নাকি এমডি মজ্জেম? আচ্ছা এখান থেকে দেখেন যে হচ্ছে যদি এইটা না থাকে, আমার অ্যারাইভাল টাইমটা না থাকে, তাহলে এটার গ্যান্ট চার্টটা কি হবে, গ্যান্ট চার্টটা কি হবে? আচ্ছা গ্যান্ট চার্টটা হবে হচ্ছে এরকম। তাহলে আহ, ধরেন শুরুতে আসছে কোনটা, ওয়ান, কোনটা P3, তাই না? তাহলে এখানে আসছে কোনটা P3, জিরোতে হবে হচ্ছে P3। ওকে, এটা কত সেকেন্ড কাজ করছে, 1 সেকেন্ড। আচ্ছা এরপরে কোনটা হবে, এরপর হবে P2, সিকোয়েন্স অনুযায়ী কি হবে P2, তাই হবে না? P2 কত সেকেন্ড কাজ করছে, 4 সেকেন্ড, তাহলে চার, এখানে 4 সেকেন্ড কাজ করলে কত, পাঁচ, পাঁচে যে কমপ্লিট হয়েছে। তারপরে কত আছে P4, তারপর হচ্ছে P4 পাঁচে যে শুরু করলো কতক্ষণ হচ্ছে 4 সেকেন্ড, তাহলে এটা হবে হচ্ছে 9 সেকেন্ড। তারপরে আর 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 সবার শেষে কোনটা হবে P1। ঠিক আছে, P1 আরো 7 সেকেন্ড এর এর সময় ছিল, তাহলে 7 সেকেন্ড যদি হয় তাহলে এটা কতক্ষণ লাগবে, এখানে 9 আর সাথে P1টা আসলে তাহলে কত হবে, 9 সাথে 16 সেকেন্ড। ক্লিয়ার? যদি বাস টাইম দেওয়া, সরি অ্যারাইভেল টাইম দেওয়া না থাকে, তার মানে সবগুলোই আগে আসছে, তখন আমাদের বাস টাইম কোনটা সবার কম সেটা নিয়ে কাজ করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? বলেন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ওকে, তাহলে কিন্তু এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ, যেখান থেকে আসলে এখান থেকে এমসিকিউটা আসে। তো এটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যাতে এমসিকিউ কোনোদিন না ভোলেন। এখন দেখেন, এখন এরকম তো হতে পারে যে ধরেন যে একটা ব্যাংকের কাউন্টারে লাইন ধরে আছেন, হুম, ধরেন মিস্টার এক্স ওয়াই জেড। তো এখন আহ, এ টাকা জমা দিবে হচ্ছে 10,000, হ্যাঁ, এ জমা দিবে হচ্ছে 2,000, এ জমা দিবে হচ্ছে 3,000 মনে করেন। ঠিক আছে, এখন এর জমা দেওয়া শেষ, এর জমা দেওয়া শেষ, তাহলে সবার প্রথমে কোনটা আসবে 2,000, তারপরে 3,000। এখন কেউ একজন আবার ঢুকে গেল এখানে, ধরেন মিস্টার এম, তো সে তার হচ্ছে 1,000 টাকা, তাহলে কি হবে বলেন তো, এই 1,000 টাকা আগে যাবে না, তাহলে সে জমা দিবে কি, আগে জমা দিবে না? তো এরকম কিন্তু হতে পারে, এরকম হতে পারে, তাহলে এই 10,000 যে এ কি কোনোদিন সুযোগ পাবে যদি এইভাবে এইভাবে আসতেই থাকে কম টাকা? না স্যার। হ্যাঁ, এখন মানে হচ্ছে এরকম অনেক সময় হতে পারে। তো এই যে কখনোই যদি সুযোগ না পায়, এই সমস্যাটাকে বলা হয় হচ্ছে স্টারভেশন। কি বলা হয়, স্টারভেশন, সরি, কখনো যদি এরকম সুযোগ না পায় তাহলে এটাকে আমরা কি বলবো, নাম শুনছেন কখনো? জি স্যার। তো এখন স্টারভেশনটা আসলে কি, এটা আসলে এমন একটা অবস্থা যেখানে কোনো প্রসেস দীর্ঘ সময় সিপিইউ পাওয়ার সুযোগ পায় না, কারণ অন্য প্রসেস বারবার সিপিইউ পেয়ে যায়। যদি সব আরও ইজিলি বলি তাহলে এটা এরকম হবে যে যখন কোনো প্রসেস অনেকক্ষণ অপেক্ষা করে কিন্তু সিপিইউ পায় না, তখন তাকে কি বলা হয়, স্টারভেশন বলা হয়। ঠিক আছে, তো এই যে তাহলে এইটা কিন্তু স্টারভেশন থেকে মুক্ত না। কোনটা এটা বলেন তো, SJF, তাহলে এটা কি স্টারভেশন থেকে মুক্ত না? কিন্তু এর আগে যেটা বললাম এফএস। FF, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এইটা কিন্তু, এটা কিন্তু সবগুলোই পাবে কিন্তু, তাহলে এটা কি স্টারভেশন থেকে মুক্ত না বলেন তো? এখন যদি প্রশ্ন আসে নিচের কোনটা স্টারভেশন থেকে মুক্ত, অপশনে ধরেন যে দুইটাই অপশন আছে, হ্যাঁ, আরও যখন করাবো তখন আরও ক্লিয়ার হবে। একটা অপশন হচ্ছে FC
এফএস, বি নাম্বার অপশন হচ্ছে এসজেএফ। এখন প্রশ্ন হচ্ছে কি কোনটা স্টারভেশন থেকে মুক্ত, তাহলে কোনটা হবে বলেন তো? স্যার এফসিএফএস। এফসিএফএস। আমরা কি এটা কখনো ভুলবো? স্যার বলেন। তো এভাবে বুঝে যদি আপনি পড়েন তাহলে কখনোই এই জিনিসগুলো ভুলবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটাতে যাই। এটা কি ক্লিয়ার সবাই? আচ্ছা, জি স্যার ক্লিয়ার। ওকে। তাহলে আমরা এখন আরেকটা জিনিস শুরু করবো আজকে, দেখি শেষ করতে পারি কিনা। প্রায়োরিটি শিডিউলিং। প্রায়োরিটি শিডিউলিংটা কি জিনিস? প্রায়োরিটি শিডিউলিংটা হচ্ছে, বলেন, এটা প্রায়োরিটি দেওয়া থাকবে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো আগে হবে, তাই না? আচ্ছা, এফসিএফএস এ কি করছি আমরা? আমি একটু রিভাইজ দেই। এফসিএফএস এ যেটা করছি আমরা সেটা হচ্ছে যে কিউ আকারে যে আগে আসছে যে আগে সেই। আসছে, আর এসজেএফ এ বাস টাইম কম। কিন্তু জি অনেক সময় কিছু মানে কাজ হয় যেটা অন্যগুলোর চেয়ে কি হয়, বেশি গুরুত্বপূর্ণ হয়, তাই না? বাস্তব জীবনে যদি চিন্তা করেন, তাহলে ধরেন যে একটা মানে পেশেন্ট আছে, অনেকগুলো পেশেন্ট আছে। যদি আমি চিন্তা করি পেশেন্ট আর হচ্ছে প্রায়োরিটি, জি স্যার। স্যার যানবাহনের ক্ষেত্রে অ্যাম্বুলেন্সকে আমরা প্রায়োরিটি দেই, রাইট আবার রাইট, হসপিটালে গেলে প্রায়োরিটি, তাই না? এখন পেশেন্ট আছে মিস্টার এ, বি, সি মনে করেন, ঠিক আছে? এ হচ্ছে নর্মাল, আর একটা আছে ধরেন ইমার্জেন্সি। ইমার বানান ভুল করি, ইমার্জেন্সি। আরো আছে, আরো যদি হয় ইমার্জেন্সির উপরে আরো আরো আছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল, তাই না? এখন আপনি কাকে জি আগে স্যার। দিবেন বলেন তো? স্যার যে ক্রিটিক্যাল মুমূর্ষু অবস্থা। ক্রিটিক্যাল, এসে মুমূর্ষ অবস্থায়, তাই না? তো জি স্যার। ইমার্জেন্সি এবং ক্রিটিক্যাল প্রায় সেম ওয়ার্ড, কিন্তু ক্রিটিক্যালটা একটু আরো বেশি মানে মানে ডিপ লেভেলের। তাহলে আমার এরকম হবে, সি আগে যাবে, তারপরে বি যাবে, তারপরে এ যাবে, এরকম না বলেন তো? তাহলে এইটাই হচ্ছে কি প্রায়োরিটি শিডিউলিং, ঠিক আছে? এখন ধরেন যে আমার প্রিন্টারের কাছে অনেকগুলো প্রিন্ট কিউ আছে, প্রিন্টার চেক করবে কোনটা বেশি আগে লাগবে, কোনটা বেশি আগে দরকার। তাহলে আমরা সরাসরি বলতে পারি, একটু একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে প্রায়োরিটি বেশি মানে হচ্ছে প্রায়োরিটি বেশি ইকুয়াল টু কি আগে এক্সিকিউট। প্রায়োরিটি বেশি আগে এক্সিকিউট, এটা হচ্ছে কোথায়? এই প্রায়োরিটি শিডিউলিং এ। হ্যাঁ, এটার কিন্তু দুইটাই আছে, একটা হচ্ছে প্রিএমটিভও আছে, নন প্রিএমটিভও আছে। আমরা যেহেতু নন প্রিএমটিভ নিয়ে এখন কথা বলছি, তো এইটার আমরা ননটা পড়বো, ওকে? আচ্ছা, তাহলে কিছু কিছু কাজ আছে যে অনেকগুলো মানে কাজের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়, হ্যাঁ? ইমার্জেন্সি সিস্টেম হয়, রিয়েল টাইম সিস্টেম হয়। তো এই জন্য আর কি প্রায়োরিটি শিডিউলিংটা